নন্দঘোষাল না থাকায় আমাকেই রান্না করতে হয়। যা অসুস্থ, ঘর থেকে বেরোন না। শাশুড়ির বয়স হয়েছে, কাজের লোকও পাওয়া যাচ্ছে না। রাঁধতে পেরে আমি বেঁচেছি। একটা কাজ তো, কিছুক্ষণ সময় কাটে, অন্যমনস্ক থাকা যায়। একদিন সন্ধেবেলা কষে মাংস রাঁধছি। আমার রান্নার হাত ভালো, যে খায় সেই প্রশংসা করে। গরম মশলা থেঁতো করতে শিলপাটা পেতেছি। এমন সময় দেখি কপাটের আড়াল থেকে সাদা থান একটু বেরিয়ে আছে। কে যেন কপাটের আড়ালে দাঁড়ানো। এ বাড়িতে বিধবা তো কেউ নেই। আমি হিম হয়ে গেলাম ভয়ে, হাত পা কাট। আড়াল থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ এলো। পিসিমার নির্ভুল গলা শুনতে পেলাম, একটু চাপা। মাংস রাঁধছিস? বুক ধড়ফড় করছে। তবু অভিজ্ঞতাটা একেবারে নতুন নয় বলে কোনো রকমে বললাম, হ্যাঁ, বেশ গন্ধটা বেরিয়েছে তো। আমি চুপ করে বসে রইলাম। কতকাল খাইনি, স্বাদই ভুলে গেছি। ভালো রাঁধিস বুঝি? হ্যাঁ, কি জানি। কাঁপা গলায় বললাম, বেশ হবে খেতে, কিন্তু নুন দিতে ভুলে গেছিস যে, ভালো করে নুন দে। থানটা সরে গেল। রান্নাঘর থেকে দৌড়ে শোয়ার ঘরে পালানোর একটা ইচ্ছে আমার হয়েছিল, কিন্তু জোর করে নিজেকে শক্ত রাখলাম। কারণ এই ভবিতব্য নিয়েই বোধহয় আমাকে বাঁচতে হবে। মাংসে নুন দিলাম, কিন্তু মনে হচ্ছিল একবার যেন দিয়েছি আগে। সেই রাতে প্রত্যেকেই খেতে গিয়ে বলল মাংসটা খুবই ভালো রান্না হয়েছিল, কিন্তু নুন বড্ড বেশি হয়ে গেছে। কেউ খেতে পারল না। এত রাগ হলো। রাতে আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? উনি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, না তো, কেন? ও কিছু নয়। বনভোজনের পর সন্ধেবেলা মস্ত চাঁদ উঠল পাহাড়ের মাথায়। এত বড় চাঁদ আমরা কেউ কখনো দেখিনি। চারদিকে পাহাড়, জঙ্গল, নদী, নুড়ি পাথর আর বালিয়াড়ি, সব যেন রূপকথার ডুব দিয়ে নতুন রূপ ধরে ভেসে উঠল। কি সুন্দর যে হলো সন্ধেটা! আমাদের অনেকের গলায় গুনগুন করে উঠল গান। প্রথমে গুনগুন, তারপর জোরে, তারপর চেঁচিয়ে কোরাস। লরিতে আমাদের ডেক, কড়াই, হাতি খুন্তি তোলা হচ্ছে। রান্নার লোক আর যোগালিরাও সব কাজ করছে। এখনও ফিরতে একটু দেরি আছে আমাদের। আমরা মেয়েরা হাত ধরাধরি করে গান গাইতে গাইতে চারদিকে ছড়িয়ে পড়ছিলাম। দিদিমণিরা চেঁচিয়ে বলছিলেন, বেশি দূরে যেও না তোমরা, আর আধ ঘন্টার মধ্যেই আমরা রওনা হব। কে কার কথা শোনে? এই সন্ধেটা কি আর ফিরবে? এমন জ্যোৎস্না, এমন চমৎকার জায়গা ছেড়ে কে গিয়ে ঘুপচির মধ্যে ঢুকতে চায় বাবা? একসঙ্গে সকলের থাকা হয় না। বড় দল ছোট ছোট দলে ভাগ হয়ে যায়, এটাই নিয়ম। আমরাও ভাগ হয়ে ভাগে পড়লাম 4 জন। পাহাড়ি নদীর ধার দিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গেলাম আমরা। দিনের বেলাতেও হেঁটেছি, কিন্তু তখন জ্যোৎস্না ছিল না, জলে ছিল না চাঁদের ছায়া, তখন ছিল না এমন রূপকথার মতো জগৎ। বড় বড় পাথরের টুকরো নদীর মধ্যে ছড়ানো। একটা ছিপছিপে নদী কত পাহাড় ভেঙে পাথর বয়ে এনেছে এই অবধি। এখন শীতের টানে তত স্রোত নেই। কি ঠান্ডা আর স্ফটিকের মতো পরিষ্কার জল। আমরা 4 জন দুটো পাথরের ওপর ভাগ হয়ে বসলাম। কিছুক্ষণ গলা মিলিয়ে গাইলাম আমরা, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে ও চাঁদের চোখের জলে। চাঁদ নিয়ে আর গান মনে পড়ছিল না,
গলা মিলছে না, গানের কথা ভুল হচ্ছে। আমরা ধ্যাত্তেরি বলে হেসে উঠলাম। আমার পাশে প্রীতি, অন্য পাথরটায় সুপ্রিয়া আর সীমন্তিনী। বসে বসে আমরা বকবক করতে লাগলাম। খুব শীত, থম ধরে থাকা শীত তবু সহ্য করা যায়, কিন্তু উত্তরে হাওয়া দিলে হাড় অবধি কাঁপিয়ে দেয়। সন্ধ্যের পর সেই হিমেল হাওয়াটা ছেড়েছে। কার্ডিগান আর স্কার্ফ ভেদ করে হাওয়া আমাদের ঝাঁঝরা করে ঢুকে যাচ্ছে শরীরের ভেতর। আমি তো পেটের মধ্যে অবধি ঠান্ডা টের পাচ্ছিলাম। আজ রাতেই আমার সর্দি হবে, নাক সুরসুর করছে, জ্বরও হতে পারে। হোক গে, কি ভালো লাগছে বসে থাকতে। নিজেদের অজান্তেই আমরা চারজন আবার দুজন দুজন করে ভাগ হয়েছি। কথা হচ্ছিল চারজনের সঙ্গে চারজনের। এখন হচ্ছে প্রীতিতে আমাতে, সুপ্রিয়া আর সীমন্তিনীতে। প্রীতির সঙ্গে কথা বলে সুখ নেই। কোনো না কোনোভাবে ও ওর নীতিশের কথা এনে ফেলবেই। নীতিশর হবু বর, 5 বছর ধরে প্রেম করার পর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওর মুখে কেবল নীতিশ আর নীতিশ। নীতিশ ওকে একটা সেন্ট দিয়েছে, বিয়ের পর নীতিশ ওকে কাশ্মীর নিয়ে যাবে, নীতিশ চাকরিতে একটা প্রমোশন পেয়ে ওকে বলেছে তুমি ভীষণ পয়া, এইসব। ওর নীতিশকে আমরা ভালোই চিনি, এমন কিছু নয়, কিন্তু ও এমন বলবে যেন নীতিশের মতো আর কেউ হয় না। পুরুষ মানুষদের মেয়েরা কি পছন্দ করে, এই কথাটার জবাব কোনো মেয়ে কি দিতে পারে? যদিও কলেজের মেয়েরা আলাদা করে বনভোজন করি, কিন্তু আমাদের কলেজটা কো এডুকেশন। একবার বনভোজনে ছেলেরা খুব অসভ্যতা করেছিল বলে এখন আর একসঙ্গে পিকনিক হয় না। ছেলেদের হ্যাংলামির জন্য বনভোজনের আনন্দটাই মাটি হয়ে যায়। শুধু বনভোজন, রোজ কলেজেই কি কম কিছু ব্যাপার হয়? মেয়েদের নজরে পড়ার জন্য, হিরো হওয়ার জন্য ছেলেরা কত কি না করে। কেউ কেউ তো পাউডার মেখেও আসে। যার স্বাস্থ্য ভালো সে মাসল ফুলিয়ে বেড়ায়। মেয়েদের কমন রুমে আমরা সেসব নিয়ে হেসে গড়াই। নীতিশের কথা ফেঁদে বসার জন্য প্রীতি উসখুস করছিল। হঠাৎ বলল, জানিস বসন। আমি বুঝলাম এবার নীতিশের কথা আসছে। আমি দুম করে জিজ্ঞেস করলাম, তোদের বিয়ে কবে যেন? প্রীতি বলল, বিয়ে সে বৈশাখের আগে নয়, আষাঢ়ও হতে পারে। ওর তো ছুটিই নেই, প্রমোশন পাওয়ার জানিস তো যা কাজ বেড়েছে। আর ওকে ছাড়া অফিস অন্ধকার। ম্যানেজার তো বলেইছে, নীতিশ তুমি না থাকলে অফিস অচল। বিয়ের পরও কি তুই পড়াশোনা চালিয়ে যাবি? ও মা, চালিয়ে যাব না? আমার শ্বশুর আর শাশুড়ি তো বলেই দিয়েছে, বৌমা যত পারো কোয়ালিফিকেশন বাড়াও, সংসারের কিছুই তোমাকে করতে হবে না, শেখো, জানো, বড় হও। আমার খুব হাসি পেল। প্রীতি খুব সাধারণ ছাত্রী, ওর কোয়ালিফিকেশন খুব বেশি বাড়বার কথা নয়। আর প্রীতি হলো সংসারী টাইপের। বিয়ের পরেই ও এমন মজে যাবে সংসারে যে পড়াশোনার কথা ওর মনেই পড়বে না। প্রীতি তার নীতিশের কথা শুরু করে দিল। আমি চারদিকে জ্যোৎস্নার অপার্থিব আলোয় কোন অচেনা জগতে চলে যাচ্ছিলাম। মাঝে মাঝে প্রীতির ছেঁড়া ছেঁড়া কথা কানে আসছিল। নীতিশকে তো জানিস, কেমন অনেস্ট আর আপরাইট। ও তো বলে তুমি আমার গাইডিং ফোর্স। ওরা কিচ্ছু চায় না রে, এমনকি ঘড়ি আংটি অবধি নেবে না বলেছে। টাকা পয়সা একদম চেনে না নীতিশ, সব আমাকে সামলাতে হবে। কোনো পুরুষের প্রতি আমার কেন এরকম আকর্ষণ নেই। আজ যখন আমরা এক দঙ্গল মেয়ে পিকনিকে আসছিলাম, তখন একটা জিপ গাড়িতে কয়েকটা অবাঙালি ছেলে অনেক দূর পর্যন্ত আমাদের পিছু নিয়েছিল। দিদিমণিরা বারণ করলেন যেন আমরা ওদের দিকে না তাকাই। ছেলেগুলো শীষ দিয়ে হিন্দি গান গেয়ে হাতের মুদ্রায় অনেক ইশারা ইঙ্গিত করেছে। মেয়েরা সবাই তাই দেখে কি হাসাহাসি ঢলাঢলি। শুধু আমারই রাগে গা জ্বলে যাচ্ছিল। আমার পিস্তুত দাদার কলিগ এক ইঞ্জিনিয়ার সবে এ শহরে এসেছে বদলি হয়ে। কয়েকদিনের মাত্র পরিচয়। মাসখানেক আগে লোকটা এক সন্ধেবেলায় আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো, আপনি কি ফ্রি আছেন? ছেলেদের হাড়ে হাড়ে চিনি। গলার স্বর শুনেই বুঝলাম হৃদয় ঘটিত ব্যাপার। বেশ কড়া গলায় বললাম, তার মানে? লোকটা বেশ স্মার্ট, একটু হেসে বলল,
মানে এগোনো যাবে কি না, কোনো চান্স দেবেন কি? আমি বললাম, আমি ফ্রি আছি আর এই রকমই থাকতে চাই। স্মার্ট লোকটা ঘাবড়ালো না, অপমানটা হজম করে বলল, থ্যাংক ইউ। সেইখানেই সম্পর্কটা শেষ। পর্যায়ক্রমে দুজন অধ্যাপক এবং একজন ডাক্তারও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সরাসরি আমাকে নয়, আমার বাবার মারফত। আমার বাবা বলেছেন, মেয়েকে বলে দেখি। আমি নাকচ করে দিয়েছি। পুরুষ জাতটাকে যে আমি কেন বিশ্বাস করতে পারি না তা আমার আজও বুঝে ওঠা হলো না। আমি পাথর থেকে নেমে পড়ে বললাম, একটু ঘুরি, বসে থেকে ভালো লাগছে না। এবার আমি দলছুট, একা। ওরা কেউ এলো না। দিদিমণিদের একজন মনিকাদির সরু গলা পাচ্ছি, মেয়েরা তোমরা চলে এসো, লরিওয়ালা দেরি করতে রাজি নয়, রাত 10টা অবধি কন্ট্রাক্ট। জানি সব কিছুরই একটা বাধ্যবাধকতা আছে। এই যে মুক্তি, ছুটি, জ্যোৎস্নায় অপরূপ প্রকৃতির মধ্যে স্বপ্নময় পদচারণা, এ থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে বাড়ি ফিরতে হবে। তেমনি একদিন সিঁথিমোড় পরে গয়নার শাড়িতে চন্দনের ফোঁটায় সেজে বসতে হবে বিয়ের পিঁড়িতে। নারী ও পুরুষ নাকি পরস্পরের পরিপূরক, আমার তা মনে হয় না। আমার মনে হয় পুরুষকে ছাড়াই আমার চলে যাবে। হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূর চলে আসি। নিঃসঙ্গতাই আমার হাত ধরে থাকে, পাশাপাশি হাঁটে আমার সঙ্গে। নিঃসঙ্গতাই আমার প্রিয় বন্ধু। আমাদের বাড়ির সামনে দিয়েই স্কুল যেত অমলেশ। লম্বা রোগা চেহারা, জামার বোতাম গলা অবধি আটকানো, পরনে মোটা ধুতি, মাথায় চুল পাট করে আঁচড়ানো। কোনো দিকে তাকাতো না, সোজা হেঁটে যেত। আমাদের 3টে বাড়ির তফাতে তার বাড়ি, টিনের চাল আর বাঁশের বেড়ার ঘর। তার বাবা মাইনর স্কুলের মাস্টার মশাই। কখনো জামা গায়ে দিতেন না, খালি গায়ে একটা উড়ুনি জড়িয়ে সর্বত্র যেতেন। অমলেশের মা মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন চাল, তেল, নুন বা চিনি ধার করতে। তার মুখেই শুনতাম অমলেশ প্রায় না খেয়ে স্কুলে যায়, কারণ ঘরে চাল বাড়ন্ত হয় মাঝে মাঝে। তিনি দুঃখ করে বলতেন, ছেলেটা লেখাপড়ায় ভালো, কিন্তু তেমন করে খেতে দিতে পারি কই, কচু ঘেঁচু খেয়ে আর কদ্দূর কি করবে। অমলেশ স্কুলের ভালো ছাত্র, কিন্তু শুধুই ভালো ছাত্র? তার সারাক্ষণের সঙ্গী কেবল বই। সে ফুটবল মাঠের পাশ দিয়ে নির্বিকার হেঁটে চলে যেত, একবার ফিরেও তাকাতো না খেলার দিকে। সে সিনেমা দেখতো না, আড্ডা মারতো না, শুধু দেদার নম্বর পেয়ে ফার্স্ট হয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠত। সবাই বলতো, গুড বয়, ভেরি গুড বয়। আমি ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, একই রকম পোশাক, একই রকম আঁচড়ানো চুল। কোনোদিন ফুল হাতা শার্টের হাত দুটো গুটিয়ে পড়তে দেখিনি তাকে। আমি তখন খুবই ছোট, 6-7 বা 8 বছর বয়স। তখন অমলেশ 8-9-এর ছাত্র, বয়সের তুলনায় খুব গম্ভীর। সে কারো বাড়িতেও যেত না। তবে তার 2টো বোন আর একটা ছোট ভাই আমাদের বাড়িতে বহুবার সত্যনারায়ণ পুজোর সিন্নি বা হরিলুটের বাতাসা খেয়ে গেছে। আমাদের পুরনো জামা কাপড় মা তাদের দিয়ে দিত, তারা সেসব পরে দিব্যি বেড়াতো। শুধু অমলেশটাই ছিল অন্য রকম, যেন কারোর সঙ্গেই তার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে সম্পূর্ণ উদাস ও পথভ্রষ্ট হয়ে সে এসে পড়েছে। মনে আছে, একদিন অমলেশতা যাচ্ছে, পাড়ার ছেলেরা টেনিস বল দিয়ে ফুটবল খেলছে রাস্তার পাশে। কাদামাকা সেই বলটা হঠাৎ দুম করে এসে অমলেশতার সাদা জামার বুকে লাগলো। অন্য কেউ হলে দাঁড়াতো, বিরক্ত হতো, একটু বকাছকাও করতো, কিন্তু অমলেশতা 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে জামায় বলের দাগটা মাথা নিচু করে একবার দেখল, তারপর চুপচাপ চলে গেল। অমলেশদা যেবার স্কুলের শেষ পরীক্ষায় গোটা পশ্চিমবাংলায় 9th স্ট্যান্ড করে পাশ করলো, তখন আমি ফ্রক পরি। অমলেশদার মা এসে আমার মাকে বললেন, কলকাতার বড় কলেজে পড়তে ডাকছে অমলকে, তাই সে কি আর আমাদের কপালে হবে অত খরচ? গোটা শহরের খবরটা নিয়ে বেশ হইচই হলো। এই ছোট শহর থেকে কেউ
সচরাচর এমন কৃতিত্বের পরিচয় দেয় না। স্কুলে আর টাউন হলে দুটো সভা হলেও অমলেশ তাকে সংবর্ধনা জানানোর জন্য। টাউন হলে সবাই আমি আর দুজন মেয়ের সঙ্গে উদ্বোধনী সঙ্গীত গেয়েছিলাম। অমলেশদার কপালে চন্দনের ফোঁটা পাড়ানো আর গলায় মালা দেওয়ার ভার পড়ল আমার উপর। অমলেশদার কপালে ফোঁটা দিতে অনেকটা ঝুঁকতে হয়েছিল। লজ্জায় মাথা নত করেছিল অমলেশদা। মাথায় গলাটা না দিতেই খুলে পাশে সরিয়ে রাখল। মুখে চোখে কৃতিত্বের কোনো দীপ্তি বা অহংকার নেই, যেন নিজেকে লুকিয়ে ফেলতে পারলে বাঁচে। অমলেশদার কলকাতার কলেজে পড়তে যাওয়া হলো না, এ শহরের কলেজেই ভর্তি হলো। আমাদের বাড়ির সামনে দিয়ে যেত আগের মতো। পরিবর্তনের মধ্যে একটু লম্বা হলো, সামান্য গোঁপদাড়ির আভাস দেখা দিল। পরের পরীক্ষায় আবার দারুণ রেজাল্ট। শহরে আবার হইচই। অমলেশদার বোন সুমিতাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে, অমলেশদা বই ছাড়ার বুঝি কিছু চেনে না? না, ওর শুধু বই। তোদের সঙ্গে গল্প করে না? খুব কম। সব ভয় পাই দাদাকে, যখন আমাদের পড়ায় তখন সারাক্ষণ বুক দূর করে। বকে বুঝি? না না, একদম বকে না, কিন্তু এমন করে ঠান্ডা চোখে তাকায় যে তাতেই আমাদের হয়ে যায়। ভীষণ কম কথা বলে তো, যা কথা সব মায়ের সঙ্গে। অমরেশদার সম্পর্কে আমার কেন জানি না খুব জানতে ইচ্ছে করত। গম্ভীর লোকটা আসলে কেমন? রাগী না রসকস আছে? কাঠের পুতুল না রক্ত মাংসের মানুষ? কিন্তু ওদের বাড়িতে যাওয়া আমাদের বিশেষ হয়ে উঠত না। ওদের ঘরে বসবার জায়গা নেই। কেউ গেলেও ওরা এমন ছোটাছুটি করতো, দোকানে যেত ধারে মিষ্টি আনতে বা চায়ের চিনি জোগাড় করতে, যে আমাদের অস্বস্তিতে পড়তে হতো। হতদরিদ্র বলেই বোধহয় অতিথি এলে ওরা আপ্যায়ন করার জন্য অস্থির হয়ে পড়ত। এজন্য মা বলতো, যাওয়ার দরকার কি। অমলেশদার 3 ভাই বোন অমিতা, সুমিতা, অলোকেশ সবাই নিজের নিজের ক্লাসে ফার্স্ট গার্ল বা বয়। কিন্তু অমলেশদার মতো মুখচড়া আর বই সর্বস্ব নয়। অলোকেশ ভালো ফুটবল আর ব্যাডমিন্টন খেলতো। সুমিতা আর অমিতা গান গাইতো, সেলাই ফোঁড়াই করত। তখন আমার বয়ঃসন্ধি উঁকিঝুঁকি মারছে, আনচান করে মন শরীর। প্রথম ঋতুদর্শন বয়ে আনলো ভয় ও শিহরণ। জীবনের অজানা সব জানালা দরজা হাট করে খুলে দিল কে? শরীরে লজ্জাজনক নানা রকম পরিবর্তন ঘটে যায়, বদলে যায় বাইরের পৃথিবীও। সেই সময় আমি আমার জীবনের সবচেয়ে বোকার মতো কাজটা করে ফেলি। সে লজ্জা আজও আমাকে কুঁকড়ে রাখে। আমি অমলেশদাকে একটা চিঠি দিই। চিঠিতে তেমন দোষেরও কিছুই ছিল না। শুধু লিখেছিলাম, আমি আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই, আপনাকে আমার খুব ভালো লাগে। চিঠির কোনো জবাব এলো না। আমি মাকে ধরলাম, মা, অমলেশদাকে বলো না আমাকে পড়াতে, অত ভালো ছাত্র। মা আপত্তি করলো না, কিন্তু খোঁজ নিয়ে বলল, ও টিউশনই করে না, খুব লাজুক ছেলে তো। ব্যাপারটা সেখানেই মিটে যেতে পারত। আমি ধরেই নিয়েছিলাম অমলেশদা আমার চিঠি পায়নি। কিন্তু তা নয়। একদিন সুমিতা আমাকে এসে বলল, হ্যাঁ রে, কি অদ্ভুত কাণ্ড, দাদা কাল তোর কথা জিজ্ঞেস করছিল আমাকে। আমি ভীষণ চমকে উঠলাম। কি কথা জিজ্ঞেস করছিল? তুই কে, কোন বাড়ির মেয়ে, এইসব। বুকের মধ্যে কেমন করছিল আমার। ভয়, অনিশ্চয়তা, শিহরণ। আমার চিঠির কথা অমলেশদা বলে দেয়নি তো ওকে? গলা প্রায় বুঝে আসছিল। জিজ্ঞেস করলাম, আর কি বলছিল? আচ্ছা, তুই কি দাদাকে কখনো মুখ ভেঙিয়েছিলি বা আওয়াজ দিসনি তো? কেন বলতো? দাদার যেন একটু রাগ রাগ ভাব দেখলাম। আমি ভাবলাম, এই রে, বসন হয়তো মুখটুক ভেঙিয়েছে। আমার বুকটা পাথর হয়ে গেল হঠাৎ। রেগে গেছে? রাখবে কেন? একটা মেয়ে ভাব করতে চাইলে এমন কি দোষ? সুমিতা বলল, আমি অবশ্য বলেছি বসন ভীষণ ভালো মেয়ে, লেখাপড়া, গান বাজনায় সব দিকে চোখস, স্বভাবও শান্ত, কখনো কোনো অসভ্যতা করে না। পরদিন থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে অমলেশদা আর যেত না। বাড়ির সামনে মস্ত মাঠ,
সেটা ঘুরে অনেক দূর দিয়ে যেত। আমার জগৎ সংসার যেন চুরমার হয়ে গেল এই অপমানে। বয়ঃসন্ধির প্রথম রহস্যের ঘেরাটোপ যখন আমাকে ঘিরে ধরেছে, যখন আমার কল্পনার রাজ্যে হাজার রঙের আলোর খেলা, তখনই হঠাৎ এই নির্মম অপমান যেন আমার উদ্ভিন্ন নারীত্বকে ধিক্কার দিল। ভেঙে পড়ল আমার চারদিককার চেনা পৃথিবী। যেন বৈদর্ভের দীর্ঘ বিষণ্ণতা ধীরে ধীরে উঠে এলো পাতালপুরীর অন্ধকার থেকে। অন্য মেয়ে হলে এরকম হতো না। এ বয়স তো উড়ে উড়ে বেড়ানোরই বয়স। চঞ্চল মতিচ্ছন্ন হালকা চলন হয় বয়ঃসন্ধিতে। তখন কাকে বাঁচবো তা ঠিক করতেই হিমশিম খেতে হয়। অনেকের মনোযোগ পেতে ভালো লাগে, কিন্তু আমি তো অন্য মেয়ে নই। আমি বসন। আমি এক অদ্ভুত বিষণ্ণতা নিয়েই জন্মেছি। যদি কেউ আজও জিজ্ঞেস করে, তুমি কি অমলেশের প্রেমে পড়েছিলে, আমি বুকে হাত রেখে বলতে পারবো না হ্যাঁ, কারণ সেটা সত্যি কথা বলা হবে না। তার সঙ্গে আমার জীবনে একটিও বাক্য বিনিময় হয়নি, চোখাচোখি অবধি না। অমলেশদা দেখতে সুন্দর নয়, স্বাস্থ্যবান নয়, স্মার্ট নয়, গুড বয় বয়। মেয়েরা শুধুমাত্র গুড বয়ের প্রেমে কমই পড়ে। আমি শুধু ভাব করতে চেয়েছিলাম, কেন জানি না। কারো সঙ্গে ভাব করার একটা ইচ্ছে যখনই হয়েছিল, তখন ওই মানুষটার কথাই আমার মনে হয়েছিল। লোকটা আমার চিঠির জবাব দিল না, পথ বদল করলো, রাগ করলো আমার ওপর। আমার ওই বয়সে পুরুষ আত্মার ওপর বৃতৃষ্ণা জাগিয়ে দিতে ওইটুকুই ছিল যথেষ্ট। অমলেশদা স্কলারশিপ পেয়ে চলে গেল কলকাতায়। কিছুদিন পর বিদেশে কোথায় যেন। অমলেশদাদের ভাঙা ঘর পাকা হলো, দোতলা উঠল। হতদরিদ্র পরিবারে দেখা দিল কিছু সচ্ছলতা। সুমিতা অমিতা স্ট্যান্ড না করলেও টপাটপ ভালো রেজাল্ট করে স্কুলের গণ্ডি ডিঙোল। অলোকেশ এবার পরীক্ষা দেবে। সবাই জানে সেও ডিস্ট্রিক্ট স্কলারশিপ পাবেই। ওদের পরিবারের সঙ্গে এখনও আমাদের বেশ ঘনিষ্ঠতা। আমার আর অমলেশদার মধ্যে কি হয়েছিল কেউ জানে না। আসলে কিছুই হয়নি এমন যা চোখে পড়ার মতো। অথচ আমার জীবনটাই পাল্টে দিল সেই নীরব ঘটনাহীন ঘটনা। নিঃসঙ্গতার হাত ধরে আমি জ্যোৎস্নায় হেঁটে হেঁটে অনেকটা চলে গেলাম। একা থাকতে আজকাল আমার বেশ লাগে। এই যে একটু বিষণ্ণতা, একটু মন খারাপ, অতীতের নানা অপমানের স্মৃতিতে একটু ভার হয়ে থাকা বুক, চাপা অভিমান, সামান্য হিংসের হুল, এসবই যেন আমার বেঁচে থাকার ঝাল নুন, নইলে বড় আলুনি লাগতো। শীতের নদী বালিয়াড়ির মস্ত আঁচল বিছিয়ে রেখেছে। ফটফট করছে জ্যোৎস্না। এত আলো যে ছুঁচ পড়লেও কুড়িয়ে নেওয়া যায়। নদীর বাঁকের মুখে আমি এসে দাঁড়ালাম। ওদিকে একটা নির্জন পাহাড়, স্তব্ধ, মৌন, স্থির। পায়ের কাছ দিয়ে নদী তিত্তির করে বয়ে যাচ্ছে। জলের মধ্যে নুড়ি পাথর অবধি দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। আর চারদিককার জনহীন খাঁ খাঁ শূন্যতার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো, এই যে আমি এত একা, আমার জন্য যে পৃথিবীতে কোথাও কেউ অপেক্ষা করে নেই, আমাকে যে কেউ ভালোবাসে না, এটাই আমার পক্ষে ভালো, খুব ভালো। শোভনা দিদিমণির গলার স্বর বিপন্ন মানুষের আর্তনাদের মতো কানে এলো। বসন, বসন, কোথায় গেলে তুমি? সবাই লরিতে উঠে পড়েছে, শিগগির এসো। জ্যোৎস্না ও নির্জনতার কাছে রূপকথার রাজ্যে আমার একটা গোপন দীর্ঘশ্বাস রেখে ফিরে এলাম। দিদিমণিরা খুব বকলেন, খুব বড্ড ইরেসপন্সিবল মেয়ে তুমি। কত রাত হয়ে গেছে জানো? একজনের জন্য সকলের কত দেরি হয়ে গেল। তোমরা আজকালকার মেয়েরা কি যে হয়ে যাচ্ছ দিনকে দিন। একা থাকতে আমার বেশ লাগে, আবার দঙ্গলেও খারাপ লাগে না। হাসি খুনসুটি গল্প করতে করতে একা আমিকে ভুলেই যাই। আমি যেন দুটো মানুষ। হাঁচর পাঁচর করে শাড়ি সামলে উঁচু লরিতে উঠতে খুব হাসাহাসি হলো। শতরঞ্জিতে বসলেন আমাদের 7 জন দিদিমণি, ডেক কড়াই ইত্যাদির ফাঁকে ফাঁকে মেয়েরা। লরির ডালায় বসলাম 8-10 জন। সামনের দিকে একজন মেয়ে দাঁড়িয়ে রইল। বেশ ঠাসাঠাসি হয়ে গেল।
ডালায় বসতে দিদিমণিরা বারণ করায় কয়েকজন নেমে ওল্টানো ডেক কড়াই আর বালতির ওপর বসে পড়ল। কড়াই আর বালতির হাতল থাকায় সেগুলো উপুর করলে খাপে খাপে বসে না। লরির ঢাকুনিতে ঢকঢক করে নড়তে লাগলো, আর তা নিয়ে হাসির ধুম। খানিকক্ষণ হাসাহাসির পর আমরা আবার গান ধরলাম। লরি শহরের দিকে এগোচ্ছে। আমরা জ্যোৎস্নায় প্লাবিত এক অপার্থিব উপত্যকা ছেড়ে চলেছি অপরিসর ঘরের দিকে, ঘুপচির দিকে। মানুষ যে কেন ঘরবাড়ি বানাতে শিখল, সে আদিকালে পাহাড়ে, গুহায়, গাছের তলায় থাকতো মানুষ, বেশ ছিল সেটা। বহু জন্ম আগে আমি হয়তো ছিলাম এক গুহা মানবী। পাথর ছুঁড়ে শিকার করতাম, আগুনে ঝলসে খেয়ে নিতাম মাংস, পাহাড় জঙ্গলে ইচ্ছে মতো ঘুরে বেড়াতাম, বন্ধনহীন জীবন। গানে গানে গল্পে ঠাট্টায় অনেক পথ পেরিয়ে এলাম আমরা। শহরে পৌঁছতে রাত 10টা হয়ে যাবে। তারপর যে যার বাড়ি ফেরা। কিন্তু সব লক্ষ্যের অনিশ্চয়তা থাকে। বন্দনা দিদিমণি যখন ঘড়ি দেখে শিখা দিদিমণিকে বললেন, আর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব, ঠিক তখনই লরিতে একটা হেঁচকি উঠতে লাগলো। লরির হেঁচকি তোলা দেখে আমরাও হাসি করতে লাগলাম। শোভনাদি বিরক্ত হয়ে বলল, তোমাদের হাসির চোটে অস্থির হয়ে গেলাম। লরিটা এরকম করছে কেন? ড্রাইভারকে জিজ্ঞেস করো তো। জিজ্ঞেস করতে হলো না। লরি রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার ক্লিনার নেমে বনেট খুলে আলো জেলে কি যেন দেখতে লাগলো। মাধুরীদি জিজ্ঞেস করলো, কি হয়েছে ড্রাইভার? ড্রাইভার জবাব দিল, আর টানছে না, তেলে ময়লা আসছে। যাবে তো? যাবে, ঠিক করে নিচ্ছি। দেরি হবে না তো? না না, 5 মিনিট লাগবে, বসুন। 5 মিনিট গড়িয়ে 15 মিনিট, তারপর আধ ঘন্টা। উদ্বিগ্ন দিদিমণিরা গলা বাড়িয়ে বললেন, কি হয়েছে বলবে তো, এতগুলো মেয়ে, আমাদের একটা রেসপন্সিবিলিটি চলবে। ড্রাইভার একটু অনিশ্চয়তার গলায় বলে, আর দেখছি দিদিমণি সাকশানে গড়বড় করছে। শোভনাদি রেগে গিয়ে বললেন, তোমরা যে কেন এত দায়িত্বহীন একটা খারাপ লরি নিয়ে ট্রিপ দিলে? এখন কি হবে? কতটা পথ এখনও বাকি? মেশিনের ব্যাপার দিদিমণি, কিছু কি বলা যায় আগে থেকে? গত সপ্তাহে ওভারঅল করানো হয়েছে। কিছুক্ষণ পর বোঝা গেল লরি বেশ ভালো রকম গণ্ডগোলে পড়েছে। মেয়েদের হাসি বন্ধ হয়ে গেল। দিদিমণিরা রাগারাগি করতে লাগলেন। ইন্দিরাদি বললেন, লরি যদি না চলে তাহলেও আমাদের তো ফিরতেই হবে। ড্রাইভার, তুমি অন্য কোনো লরি থামাও। ক্লিনার ছেলেটা সেই চেষ্টাও করলো। ছুটির দিন এবং বেশি রাতে খুব কম ট্রাকই যাচ্ছে। তার মধ্যে একটা থামলো। সেটা চায়ের বাক্সে বোঝায়। ট্রাকের ড্রাইভার নেমে এসে আমাদের ড্রাইভারকে খানিকক্ষণ সাহায্য করে ফের ট্রাক চালিয়ে চলে গেল। আর দুটো ট্রাক থামলো না। একটা প্রাইভেট গাড়ি থামলো, কিন্তু তাতে 4টে মাতাল। একজন মাতাল বলল, এত মেয়ে ছেলে কোথায় চালান যাচ্ছে ভাই? রাতের অন্ধকারে আবুধাবি পাচার হচ্ছে নাকি? আর একজন অল্প মাতাল তাকে ধমক দিয়ে বলল, যা, সব ভদ্রলোকের মেয়ে দেখছিস না, পিকনিক পার্টি। 3 নম্বর মাতাল বলল, আরে ড্রাইভার সাহেব, ট্যাঙ্কের মুখ খুলে একটা পাইপ ঢেলে দাও, লরি উড়ে যাবে। মাতালরা দাঁড়ালো না। তাদের ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। ঘণ্টাখানেক বাদে ড্রাইভার লরিতে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলো। স্টার্টারের শব্দ হুড়ুম হুড়ুম করে খানিকক্ষণ আমাদের ভরসা দিল, মাত্র লরি নড়ল না। ইন্দিরা দিয়ে আর্তনাদ করে উঠলেন, 10টাতে এখানেই বেজে গেল, এখন কি হবে? ড্রাইভার খুব লজ্জা মুখ করে বলল, ব্যাটারিটা ডাউন আছে। শোভনা দিদিমণি বললেন, তাহলে কি হবে? একটু ঠেলে দিলেই চলবে। ঠেলবে কি? দিদিমণিরা কি একটু হাত লাগাবেন? বেশি দরকার নেই, একটু ঠেললেই হবে। শুনে আমরা হৈ হৈ করে উঠলাম। কেন ঠেলতে পারবো না? আমরা কি অবলা? দুপুরে আজ মাংস খাইনি? ঝুপঝুপ করে নেমে পড়তে লাগলাম আমরা। দিদিমণিরা নানা রকম আপত্তির শব্দ করতে লাগলেন, এই সাবধান, লরি হঠাৎ স্টার্ট নিয়ে চলতে শুরু করলে কি হবে? লরি ঠেলা কি মেয়েদের কাজ? কি জগদ্দল ভারী লরিটা! আমাদের ঠেলায় প্রথমে একটুও নড়ল না। শিখাদি ওপর থেকে বললেন, দাঁড়াও, আমরা নামছি। আর শোনো, সবাই মিলে একসঙ্গে ঠেলতে হবে, অত হেসো না তোমরা, হাসলে গায়ে জোর থাকে না।
শুনে আমরা আরও হাসতে লাগলাম। দিদিমণিরা নেমে এলেন। ইন্দিরাদি বললেন, কুলিদের দেখোনি কেমন হেই হেই করে রেল লাইনে স্লিপার লাগায়? দাঁড়াও, সবাই মিলে ওরকম কিছু করতে হবে। এই বলে তিনি খরবায়ু বয় বেগে গানটার একটা লাইন ধরে ফেললেন। আমি কষে ধরি হাল, তুমি তুলে ধরো পাল, হেই মারো টান, হেই ও, সবাই মিলে একসঙ্গে বলো হেই ও। বলবো কি, হাসিতে পেট ফেটে যাচ্ছে। শুক্লা বলল, আমরা তো টানছি না দিদিমণি, ঠেলছি। ওই হলো, হাসলে সত্যিই গায়ের জোর থাকে না। আমরা এত হাসছি যে লরিটা আমাদের ঠেলা টেরই পাচ্ছে না। শেষ অবধি অবশ্য সকলের হাসি থামল। ঠেলার চোটে লরি একটু একটু এগোতে লাগলো। স্টার্টারের ধাক্কায় চমকে চমকে উঠতে লাগলো, ভুর ভুর। তারপর হঠাৎ আমাদের সবাইকে ভীষণ অবাক করে দিয়ে ঘর ঘর করে স্টার্ট নিয়ে ফেলল। আমরা তুমুল হর্ষধ্বনি করে উঠলাম। লরি ফের জঙ্গলের রাস্তা ধরে ছুটতে লাগলো। লরির কানায় বেসামাল বসে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ফিরে যাচ্ছি কেন? প্রীতি কখন আমার পাশে এসে বসেছে কে জানে। কাঁদো কাঁদো গলায় বলল, এই বসন, শোন, আমার বাঁ কানের রিংটা কোথায় খুলে পড়লো বলতো? কি করে বলবো আমি? হুকটা একটু লুজ ছিল, লরির ঠেলার সময় পড়ে গেছে বোধহয়। কি হবে এখন? আমি বললাম, অত ভাবছিস কেন? আজকে এমন বনভোজন, এমন জ্যোৎস্না, তো রিংটাকে এই জ্যোৎস্নার কাছে উৎসর্গ করে দে। তুই ভীষণ অদ্ভুত আছিস, কি হবে এখন? মা যে খুব বকবে। বকুক না, তোর নীতিশ তোকে কত গয়না দেবে। প্রীতি রাগ করে বলে, হ্যাঁ দেবে, কত দেবে জানা আছে। মাকে গিয়ে যে কি বলবো। কানের একটা রিংয়ের জন্য এই রাত্রিটা, এর এত জ্যোৎস্না, এত ঐশ্বর্য সব ব্যর্থ হয়ে গেল প্রীতির কাছে। মুখ গোমড়া করে বসে রইল পাশে। প্রীতির মতো মেয়েদের জন্য এসব বোধহয় নয়। প্রীতির জন্য ঘুপচির ঘর, বংশবৎ স্বামী, ভরা ভর্তি সংসার। আর আমার জন্য, আমি তো জানি না। কিছুক্ষণ পর আমার প্রীতির জন্য একটু মায়া হলো। মুখটা বড্ড ভার করে বসে আছে। বললাম, শোন, তুই ভেবে নিতে পারিস যে দুলটা হারায়নি। কি করে ভাববো? ওরকম ভাবা যায় নাকি? কেন যাবে না? দুলটা যদি রাস্তায় পড়ে গিয়ে থাকে বা আরও কোথাও, তাহলে সেখানেই পড়ে আছে, তাই না? সেই তো। তাহলে এক জায়গায় তো আছেই সেটা। তুই মনে কর তো রিংটা ওখানে তুই রেখে এসেছিস। দূর, কি যে সব বলিস পাগলের মতো, কোনো মানে হয় না। অনেক রাতে বাড়ি ফিরে একটু বকুনি শুনে শুয়ে পড়লাম। গভীর রাত অবধি ঘুম এলো না। মাতাল মাতাল লাগছিল নিজেকে। আমার ছোট্ট কৌটোয় আজ অনেক আনন্দ ভরা হয়েছে। ঢাকনা বন্ধ হচ্ছে না। আমি ঘুমোবো কী করে? মা যেমন কখনো ঠোঙায় চিনি কৌটোয় ঢালতে গিয়ে বিপদে পড়ে যায়, কৌটো উপছে যাচ্ছে, ঠোঙার চিনি তখনও ফুরোয়নি। কৌটো ঠুকে ঠুকে জায়গা করে ফের চিনির শেষটুকু সাবধানে ঢালে, তবু ফুরোয় না। কি জ্বালাতন তখন! আমার অবিকল সেই অবস্থা। প্রীতি তার কানের একটা রিং হারিয়ে ফেলেছে, আর আমি কি হারাইনি? আমি তো আমার গোটা অস্তিত্বই ফেলে এসেছি এই জ্যোৎস্না প্লাবিত জনহীন উপত্যকায়। টের পাচ্ছি আমি এখনও ঘুরে বেড়াচ্ছি সেখানে। এলো চুল, স্লথ পা, গলায় একটু গানের গুনগুন, চারদিকে সোনার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে মস্ত চাঁদ, নদীর জলে নুড়ি পাথরে ঢেউ ভাঙার মৃদু শব্দ, কি গহীন, কি গভীর, স্বপ্নের মতো সুন্দর। আমি যদি মরি, ঠিক ভূত হব। পৃথিবীর সবচেয়ে নির্জন উপত্যকায়, পাহাড়ে জঙ্গলে বালিয়াড়িতে ঘুরে ঘুরে বেড়াবো। ঝড়ের মুখে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠব। বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে ভিজব। কিছুতেই মেয়ে হয়ে জন্মাবো না আর। হঠাৎ শুনতে পেলাম, এই নিশুদ রাতে চাটুজ্জে বাড়ির পাগল বউটা বেসুরো গলায় গান গাইছে, যত পারো পয়সা বাঁচাও, যত পারো পয়সা বাঁচাও, কচু পোড়া কাঁচকোলা খাও, ডিঁড়ে মুষে গতর খাটাও, যত পারো পয়সা বাঁচাও, যত পারো পয়সা বাঁচাও।
বিছানায় থাকতে পারলাম না। ওই বউটার জন্য আমার কষ্ট হয়। আমার ঘরের জানালার সোজাসুজি বউটার ঘর, কয়েক হাত মাত্র তফাত। 4 বছর আগে বিয়ে হয়ে শ্রীময়ী যখন এলো তখনই সবাই বলাবলি করেছিল বউটার এবার হাড়ে কালি লাগবে। চাটুজ্যেরা কৃপণ এবং সেটা প্রায় বংশগত। দাদু কৃপণ ছিল, বাপ কৃপণ, ছেলে কৃপণ। চাটুজ্যে উকিল। মক্কেলরা শুধু পয়সা দিয়ে পার পায় না। কার বাড়িতে কলাটা কার বাড়িতে মূলোটা হয় সেসব খবর রাখে চাটুজ্যে। দরকার হলে বাড়ি গিয়ে হানা দিয়ে ফিরে আসে। চাটুজ্যে রোজগার ভালো। ছেলে সুমিত সরকারি অফিসার। ফ্যান শুদ্ধ ভাত, তরকারির খোসা, আটার ভুসি কিচ্ছু ফেলে না ওরা, সব খায়। বউটা ওই অসহ্য কৃপণতা সহ্য করতে পারেনি, পাগল হলো ছেলে হতে গিয়ে। পেটে বড়সড় বাচ্চা ছিল, নর্মাল ডেলিভারি হচ্ছিল না। দিশি ধাই তখন ভয় পেয়ে বলেছিল ডাক্তার ডাকতে, সিজারিয়ান করাতে। শেষ অবধি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে জায়গা ছিল না। এ শহরে বেশ কয়েকটা নার্সিংহোম আছে, কিন্তু চাটুজ্যেরা সেসব জায়গায় নেয়নি। টানা হেঁচড়ার ধকলে শ্রীময়ী মরতে বসেছিল হাসপাতালের বারান্দায়। অবশেষে অল্প বয়সী একজন গাইনোকোলজিস্ট সকালে রাউন্ডে এসে মেয়েটির অবস্থা দেখে নিজেই সিজারিয়ান ডেলিভারি করায় হাসপাতালে। বাচ্চাটা বাঁচেনি, শ্রীময়ী বেঁচে গেল। কিন্তু শ্বশুর আর স্বামীর কৃপণতায় সে এমন ধাক্কা খেয়েছিল, আর সেই সঙ্গে সন্তানের শোক মিলে মাথাটা বিগড়ে গেল। এখন ওই গান গায়, হাসে, কাঁদে, আবার ঘরের কাজও করে। আমি জানালাটা খুলে চাটুজ্যে বাড়ির দিকে চেয়ে রইলাম। ওপাশেও জানালা খোলা। শ্রীময়ী এলোমেলো চুলে এই ঠান্ডায় খোলা জানালায় দাঁড়িয়ে আছে। বিধবা মায়ের একমাত্র সন্তান ছিল শ্রীময়ী। মামারা প্রচুর খরচ করে তার বিয়েটা দিয়ে দেয়। বছর 2 হলো শ্রীময়ীর মা মারা গেছে। ওর এখন বাপের বাড়ি বলতেও কিছু নেই। মেয়েটা জ্বলছে, পুড়ছে, মরছে। আমি মাঝে মাঝে জানলা দিয়ে চেঁচিয়ে বলি, এই শ্রীময়ী, তুমি এই বাড়িটায় আগুন লাগাতে পারো না? চারিদিকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দাও, পুড়ে মরুক সবাই। মা শুনতে পেয়ে একদিন আমাকে বকেছিল। আমার ওপর চাটুজ্যেদের খুব রাগ, তাতে বয়েই গেল। শ্রীময়ী না লাগালে আমি একদিন গিয়ে আগুন লাগিয়ে আসব। আমি আস্তে করে ডাকলাম, এই শ্রীময়ী। শ্রীময়ী গান থামালো। তারপরে একটু চুপ থেকে বলল, কি বলছো? ঘুমোওনি কেন? এত রাতে কেউ গান গায়? শ্রীময়ী বলল, আজ কেমন জ্যোৎস্না। জ্যোৎস্না তোমার ভালো লাগে? না, আমার কিছু ভালো লাগে না, কান্না পায়। যাও শুয়ে পড়ো, ঘুমোও। আজ আমি পরী হয়ে উড়ে যাব। কোথায় যাবে? উড়ে বেড়াবো। তুমি এরোপ্লেনে চড়েছ? না তো। কেমন লাগে গো? জানি না, ভয় করে। আমার তো খুব ভয় করবে, তুমি শুয়ে পড়ো। এখন শোবো না, এমন জ্যোৎস্না। বলে শ্রীময়ী আবার গান গাইতে লাগলো, যত বারো পয়সা বাঁচাও। আমি চাপা স্বরে বললাম, এই শ্রীময়ী, কি বলছো? তুমি আর কোনো গান জানো না? জানি। আর কি গান জানো? জানি, কিন্তু মনে পড়ছে না। এটা কিন্তু বিচ্ছিরি গান, একটা ভালো গান গাও না। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে গানটা জানো? না তো। আমি তোমাকে শিখিয়ে দেব। আমি শিখব না। এই গানটা আর গেও না, এটা বিচ্ছিরি গান। আমার এটাই আসে। ওরা বুঝি তোমাকে সবসময় পয়সা বাঁচাতে বলে? পয়সা কত দামি জিনিস। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালাটা বন্ধ করে দিলাম। বাথরুমে চোখে মুখে জল দিতে দিতে মনে হলো, না, এ জীবনে আর বিয়ে করব না, কিছুতেই না। বিয়ের চেয়ে মরণ ভালো। মরে যদি ভূত হয়ে পারি তাহলে চলে যাব সেই উপত্যকা, পাহাড়ে, জঙ্গলে, নদীর ধারে ধারে এলো চুলে খালি পায়ে গান গাইতে গাইতে। আশা করি পরবর্তী পর্ব শীঘ্রই আসবে। ধন্যবাদ।